সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম কথা শোনার জন্য। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান থেকে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকের বিষয় চট্টগ্রামের জলবদ্ধতা এবং মাননীয় প্রতিমন্ত্রীর প্রহসন। চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়িত, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। এই নিয়ে আমি কিছু অপ্রিয় সত্য কথা উপস্থাপন করছি। প্রথমে উপস্থাপনে আমরা চট্টগ্রামের জলবদ্ধতার সাম্প্রতিক গত 28শে এপ্রিল অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেই জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, চট্টগ্রাম শহর নদী এবং সাগর পরিণত হয়েছিল, জল জট সৃষ্টি হয়েছিল, সেই দৃশ্যটুকু বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে যারা লাইভ করেছে, সরাসরি দৃশ্য ধারণ করেছে, সেগুলো আগে আমরা একটু দেখে আসি। চলুন। একটু বৃষ্টিতেই আবার ডুবল চট্টগ্রাম নগরী। মুরাদপুর প্রবর্তক মোড় থেকে চকবাজার পানির নিচে তলিয়ে যায় বন্দর নগরীর বিস্তীর্ণ এলাকা। দর্শক, নিশ্চয় আপনারা এর মধ্যে দেখেছেন, আমরা জলবদ্ধতার দৃশ্যগুলো আমরা দেখিয়েছি। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যে জলবদ্ধতা চলাকালীন যে দৃশ্য অবলোকন করেছেন, সরাসরি মাঠে ছিলেন, তিনি কি বলেছেন, কি দেখেছেন, কি দেখাচ্ছেন, সেটাও একবার আমরা দেখে আসি। চলুন। বৈশাখী যে বৃষ্টি, সেটা কারণ এখন আসলে বৃষ্টি হওয়ার কোনো সিজন না, কিন্তু বৈশাখের যে বৃষ্টি হয় সেই বৈশাখের কারণে গতকাল এবং আজকে এক নাগারে বৃষ্টি হয়েছে। এবং আজকের বৃষ্টিটা আপনারা জানেন অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। তো ভারী বৃষ্টি হওয়ার কারণে এখানে ইনফ্যাক্ট যেহেতু হিজরা খালের প্রত্যেকটা পয়েন্টে তারা বাদ দিয়ে রেখেছে, কারণ এখানে রিটেনিং ওয়ালের কাজ চলছে। আপনারা জানেন রিটেনিং ওয়ালের কাজ চললে অবশ্য বাদ দিতে হয়, না হয় রিটেনিং ওয়ালের কাজ করা যায় না। এবং এখানে আমরা দেখেছি যে জামাল খান খালও তারা বিভিন্ন পয়েন্টে বাদ দিয়ে রেখেছে এবং মুরাদপুরে বক্স কালভার্ট করার জন্য তারা বাদ দিয়ে রেখেছে, যার কারণে এইসব এলাকায় আপনারা দেখছেন পানি উঠেছে। যে জনগণকে যেটা আমি বোঝাতে চেষ্টা করছি যে এই পানি উঠাটা কিন্তু আপনাদের ভয়ের কিছু নেই, কারণ আমরা মনে করি যে আগামী 15 তারিখের মধ্যে যদি সেনাবাহিনী কাজটা করে ফেলতে পারে, তাহলে আশা করি আগামী বর্ষাতে আমরা গত বর্ষাতে যেভাবে আপনাদেরকে জলবদ্ধতা মুক্ত একটি শহর উপহার দিতে পেরেছিলাম, এবারও ইনশাল্লাহ এই 3টি খাল তারা যদি কাজ সম্পূর্ণ শেষ করে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আমরা আশাবাদী আগামী বর্ষাতে আমরা আল্লাহর রহমতে এটা জলবদ্ধতা মুক্ত এটা চট্টগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারি। দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পেরেছেন, জলবদ্ধতার মধ্যে আমাদের মেয়র সরাসরি রাজপথে ছিল, রাস্তায় ছিল, চট্টগ্রামের জলবদ্ধতার কারণে আক্রান্ত এরিয়াগুলো পরিদর্শন করেছেন। পাশাপাশি এই জলবদ্ধতা সৃষ্টি যখন হয়েছে, যখন হঠাৎ বৃষ্টিতে চট্টগ্রামের মানুষ পানির নিচে, তখন আমাদের চট্টগ্রামের সাবেক সফল মন্ত্রী, চট্টগ্রামের বীর পুরুষ আব্দুল আল নোমানের সুযোগ্য সন্তান, চট্টগ্রামের শহর থেকে যিনি এইবারের বিএনপি থেকে তারেক রহমান সরকারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সাইদ নোমান তুজ্জ, তিনি পার্লামেন্টে জরুরিভাবে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জলবদ্ধতার বিষয়ে
মাননীয় স্পিকারকে অবগত করেছেন এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপের কথা বলেছেন। চলুন কি বলেছেন উনি, তার কথাগুলো আমরা একবার শুনে আসি। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না, তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে। মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে এবং সেজন্য এই মুহূর্তে আমাদের পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আমরা দেখছি সেটাকেই যদি আমরা চিন্তায় আনি তাহলে আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে এমন একটি ব্যবস্থা অন্তত কয়েক বছরের মধ্যে আমাদের দাঁড় করাতে হবে যেখানে মানুষ আমাদেরকে যে ভোট দিয়ে বারবার সংসদে পাঠায় এবং নেতাদের উপরে ভরসা করে। দর্শক, নিশ্চয়ই আমরা এতক্ষণ আমাদের সাইদ আল নোমানের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। তার পাশে চট্টগ্রামের আরও দুজন নির্বাচিত এমপিও ছিলেন, একজন আবু সুফিয়ান, আরও একজন আমাদের এরশাদুল্লাহ সাহেব। তারাও কিন্তু সরাসরি দেখেছেন এবং শুনেছেন। তার পিছনেও এবং সামনে চট্টগ্রাম পটি এবং চন্দনেশের এমপিরাও ছিলেন এবং আরও অন্যান্য সংসদ সদস্য ছিলেন। সৌভাগ্যক্রমে আমি কিন্তু ওই সংসদে টুরিস্ট পত্রিকার নিউজ কভারের জন্য আমি সংসদ অধিবেশনে গ্যালারিতে বসা ছিলাম এবং সরাসরি আমি অবলোকন করেছি। দর্শক, এরপরে আমি যাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জলাবদ্ধতা পরিদর্শন করার জন্য এবং বাস্তব চিত্র উপস্থাপন করার জন্য। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি চট্টগ্রামে আসছেন এবং পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কিছু অবাস্তব কথা উপস্থাপন করেছেন। চট্টগ্রামে নাকি কোনো জলাবদ্ধতাই হয়নি, কাল্পনিকভাবে ছবি প্রকাশ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, পাশে কিন্তু আমাদের চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে কথা বলতে দেয়নি। আমাদের আজকের প্রশ্ন, ওনার পরিদর্শন কি প্রহসন ছিল নাকি চট্টগ্রামের মানুষের সাথে জলাবদ্ধতা নিয়ে দুষ্টুমি করার জন্য নিয়ে এসেছেন? অপ্রিয় সত্য কথাগুলো আমরা একবার শুনে আসি। চলুন। এই যে মিডিয়াতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসছে যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে, আপনার চোখে কি দেখছেন? তাহলে আপনাদেরকে তো সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই রকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি। এবং রাতে আমি বক্তব্য বলেছি যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রোল করে বলেছেন যে মাননীয় মন্ত্রী চশমার সমস্যা আছে, চোখে কম দেখেন, কিন্তু আপনারাও তো আমার সাথে কাল থেকে ছিলেন, আজকেও আছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেন। দর্শক, শুধু তিনি চট্টগ্রামে মিডিয়াতে বলেনি, অপ্রিয় হলো সত্য। 30শে এপ্রিল বাংলাদেশ সংসদের শেষ অধিবেশন ছিল। ওই অধিবেশনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যভিত্তিক, সাবলীল বিভিন্ন উপস্থাপনা সংসদ সদস্য হতে শুরু করে মন্ত্রীরা উপস্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে স্পিকারের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব জাতীয় সংসদে আমাদের চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে মিথ্যাচার করেছেন, অত্যন্ত দুঃখজনক। এবং তিনি সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন
আমি ওই নিউজ সংগ্রহের জন্য সংসদ ভবন বা সংসদ অধিবেশনে উপস্থিত ছিলাম। চলুন তার বক্তব্যগুলো। এখানে রাজপথে বলেছেন আমাদের কোনো দুঃখ নেই, চট্টগ্রামবাসীর কোনো দুঃখ নেই, কিন্তু তিনি সংসদে দাঁড়িয়ে অপ্রিয় মিথ্যা কথা, মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তা চট্টগ্রামবাসী মন ক্ষুণ্ণ করেছে, পুরো জাতি সেটা দুঃখ প্রকাশ করেছে। আমরা তার কথাগুলো শুনে আসি। চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে, এরকম একটি বিষয় আসছিল এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তরের সময় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিল এবং গতকালই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে চট্টগ্রাম গিয়ে সরজমিনে পরিদর্শন করে বিষয়টি কি হয়ে আছে বা কি করা যায় বিষয়টি দেখবার জন্য। আমি গতকালই চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে নিয়ে গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত আমি চট্টগ্রাম ঘুরেছি। মাননীয় স্পিকার, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং 24 সালের ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। তবে আমি মাঝে মাঝে রাস্তার মধ্যে নেমেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ এইটুকু বলেছে যে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজে মাননীয় প্রধানমন্ত্রী যে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য তারা খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন যে আমাদের একজন সংসদ সদস্য বা খবরের উপর ভিত্তি করেই উনি দুঃখ প্রকাশ করে ফেলেছেন এবং এটা নগরবাসী খুবই পজিটিভ নিয়েছে এবং নগরবাসী বলেছে যে আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে যে পরিমাণ জলাবদ্ধতা হতো এখন সেটি নাই। দর্শক, এতক্ষণ কিন্তু আমি বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, সংবাদপত্রের দৃশ্য, টেলিভিশনের দৃশ্য এবং প্রতিমন্ত্রীর কথা, মেয়রের কথা এবং প্রতিমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন তা আপনাদেরকে দেখার এবং শোনার সুযোগ দিয়েছি বা দেখেছেন। এই জলবদ্ধতা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা সমাপনী অনুষ্ঠানে সংসদ অধিবেশনে তারেক রহমান যে কথা বলেছেন, যে বক্তব্য দিয়েছেন, তিনি জলবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং জলবদ্ধতার জন্য তিনি সংহতি প্রকাশ করেছেন চট্টগ্রামবাসীর সুখে দুঃখে। তিনি কিন্তু প্রতিমন্ত্রীর কথা বিশ্বাস করেননি, না করার কারণে তিনি কিন্তু জলবদ্ধতার জন্য তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং জলবদ্ধতার বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছেন। তার জন্য চট্টগ্রামবাসী আমাদের এই টেলিভিশনের মাধ্যমে, আমাদের ট্যুরিস্ট এবং চলচ্চিত্রের মাল্টিমিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রামবাসীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমরা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন ওই অংশটুকু আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। চলুন সংসদে অধিবেশনে সমাপনী বক্তব্যতে জলবদ্ধতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করে কি বলেছেন। মাননীয় সংসদ সদস্য, আপনি যেই সমস্যাটি বলেছেন, যেই কালকে থেকে আমিও দেখেছি সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সাথে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলবদ্ধতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এটি অনেক দিনের সমস্যা আমাদের। মাননীয় সংসদ সদস্য বলেছেন বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞ। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে
যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার কর্মসূচিটি নিয়েছে, খাল খনন কর্মসূচি। সারা দেশে এটি করা সম্ভব, সারা দেশে আমরা এই কাজটিও শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। সরকার বিভিন্ন জায়গায় খাল খননগুলো করছে, এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে, এর মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে মাননীয় স্পিকার আমরা দেখছি যে আবার মানুষজন অসচেতনভাবে এইগুলোতে বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক বা ময়লা করে দিচ্ছে। দর্শক, আমি একটু মূল কথায় ফিরে যাই। চট্টগ্রামের জলবদ্ধতা দায়ভার আমরা বিএনপি সরকারকে দিতে পারি না, বা চট্টগ্রামবাসী দেয় নাই বা দেওয়ার কথা নয়। কারণ এই জলবদ্ধতার প্রজেক্টটি শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। বিশেষ করে আমি যদি পূর্বের কথা যদি বলি, জলবদ্ধতার জন্য আমরা 2015 সালে ব্যারিস্টার মনোয়ারের নেতৃত্বে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রতিষ্ঠা করেছিলাম। এখনও নাগরিক ফোরাম রয়েছে। আমি মহাসচিব ব্যারিস্টার মনোয়ার হোসেন চেয়ারম্যান হয়ে 2015-তে যখন চট্টগ্রাম শহর পানির নিচে, তখন আমরা এই পানিতে দাঁড়িয়ে নাগরিক ফোরাম গঠন করে জলবদ্ধতার জন্য দীর্ঘ আন্দোলন করেছি। আন্দোলনের যে ধারাবাহিকতা, দৃশ্য এবং বিভিন্ন টাইমে সংবাদপত্রের প্রচারের দৃশ্য, পাশাপাশি এই জলবদ্ধতা নিয়ে আমরা কখন কি বলেছি ব্যারিস্টার মনোয়ারের নেতৃত্বে, এগুলো আমরা একটু দেখাবো। এবং এই জলবদ্ধতা নিয়ে ব্যারিস্টার মনোয়ারের এবং মন্ত্রীর প্রশাসন নিয়ে আমরা একটা বক্তব্য শুনব। চলুন আমাদের চট্টগ্রামবাসীর আবেগের জায়গায় চলে যায়। নাগরিক ফোরামের চেয়ারম্যানের বক্তব্য সহ আপনারা শুনুন। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা, এটা তো লক্ষ লক্ষ মানুষের সমস্যা, অনেক দিনের সমস্যা, আর এটা নিয়ে অনেক দিন ধরে কাজও চলে আসছে। এই যে জলাবদ্ধতা সমস্যাটা নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকি চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে। কয়েক মাস আগেও একটা বক্তব্য দিয়েছিলাম, ভিডিও বার্তা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকেরই যারা দেখেছেন, যে চট্টগ্রাম শহরের অনেক স্থানে পানি উঠছিল এবং এটা আমরা বুঝতে পেরেছি, আমরা জানি যে পানি উঠছে কারণ মেগা প্রকল্পের বিভিন্ন জায়গায় কাজ চলছে, সেই জন্য বাদ দেওয়া হচ্ছে। সেই জন্য এবং সেই বাদ দেওয়ার কারণে যে পানি জমছে, আমরা বলেছি বর্ষাকাল আসার আগে এইসব কিছু সমাধান করতে হবে, বাঁধ খুলে দিতে হবে। গত কয়েকদিন যে বৃষ্টিপাত হলো, বিশেষ করে সাম্প্রতিক 2টা দিনের বৃষ্টিপাত, খুব বেশি বৃষ্টিপাত হয়েছে ব্যাপারটা এমন না, সেখানে চট্টগ্রাম শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। কেউ বলছেন এটা জলজট, কেউ বলছে এটা জলবদ্ধতা। আসলে এটা জলাবদ্ধতা, অবশ্যই জলবদ্ধ, জল আবদ্ধ হয়ে থাকে, সেটা জলাবদ্ধতা। জল জট আর যানজট বলে এটাকে হালকা করার কোনো বিষয় নয়। সম্প্রতি একজন মাননীয় মন্ত্রী সাহেব মন্তব্য করেছেন, এটা তার ব্যক্তিগত মতামত, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আমার মনে হচ্ছে সবসময় চট্টগ্রামের সমস্যাটাকেই কর্তৃপক্ষে যারা উঁচু পর্যায়ে থাকেন তারা এটাকে বিভিন্নভাবে দেখে থাকেন, বিশেষ করে সুদৃষ্টি দেন না অথবা সিরিয়াসলি দেন না, যার কারণে সমন্বয় অভাব হয়। সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, এগুলির মধ্যে, যার কারণে একজনের সাথে একজনের বোঝাপড়া হয় না, বিভিন্ন কাজকর্ম চলে যার খেয়াল খুশি মতো, যার যার পরিকল্পনা অনুযায়ী। বিশেষ করে দেখুন সিডিএ কাজ করছে, কিন্তু সিডিএ এইসব কাজগুলো সিডিএর তত্ত্বাবধানে হচ্ছে, সেনাবাহিনীর 34 ব্রিগেড কাজগুলি করছে, কিন্তু সিডিএর উচিত ছিল এটা অন্য সবার সাথে সমন্বয় করা। সিডিএর উচিত ছিল একটা কর্ম পরিকল্পনা দেওয়া, যাতে করে বর্ষাকাল আসার আগেই সব কাজ শেষ হয়। এখন মাননীয় মন্ত্রী সাহেব উনি এসে ঘুরে গেছেন চট্টগ্রামে। উনি যখন এসছেন তখন হয়তো পানি ছিল না, কিন্তু যারা ওনার সাথে ছিলেন তাদের উচিত ছিল তাকে সঠিকভাবে রিপোর্টিং করা যে আসলে কি ভয়াবহ অবস্থা ছিল বিভিন্ন জায়গায়। আপনারা যারা প্রবর্তক মোড়ে গিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন কি রকম ভয়াবহ ছিল। এই ধরনের পরিস্থিতি মুরাদপুর, বদরার চকবাজার, তারপরে চৈতন্যগলি এলাকায়
জহুর হরকার মার্কেট এলাকায়, আগ্রাবাদ এলাকাতেও হয়েছে। এগুলি তো বিভিন্ন জায়গায় হয়েছে। চট্টগ্রাম শহরে এটা কেউ বলতে পারবে না যে শুধুমাত্র দু একটা জায়গায় হয়েছে, কাজে এটা কোনো বিষয় নাই, ওখানে জলবদ্ধতায় তেমন সমস্যা নাই। তো মন্ত্রী সাহেব যেসব কথা বলছেন এর মধ্যে কিছু বিরোধিতাও আমি দেখেছি। উনি এক পর্যায়ে বলছেন চট্টগ্রাম মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। তো ধন্যবাদ কি জন্য দেবেন? পানির বিষয় না আসলে, পানি না উঠলে আর উনি বা কেন গেলেন? আর মাননীয় প্রধানমন্ত্রী একজন চট্টগ্রামের এমপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে দুঃখ প্রকাশ করেছেন, সেটা তো ভালো বিষয়। আমরা চাই সেই দুঃখ প্রকাশ থেকে আমরা আর একটু কাজ চাই। সেটা হচ্ছে যেই মেগা প্রকল্পের কাজটা বর্তমান চলছে সেটা দীর্ঘদিন ধরে চলছে, হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। সেখানে শুধু মেগা প্রকল্পের জন্য সিডিএস সেনাবাহিনী নয়, সেখানে পানি উন্নয়ন বোর্ডও জড়িত আছে। সবাইকে সমন্বিত করে এই কাজটা কি করে দ্রুত শেষ করা যায়। আমরা জানি যে এই মেগা প্রকল্পের কাজে বেশ কিছু অগ্রগতি হয়েছে, অনেক টাকা যে খরচ হয়েছে তার বিনিময়ে অনেক অগ্রগতি হয়েছে ঠিক, কিন্তু এটা সফলতা মানুষ এখনো দেখছে না, ভোগ করতে পারছে না। তবে এটা দেখতে হলে সমন্বিত প্রকল্প দরকার, যেটা সিটি কর্পোরেশন গত বছর করিয়েছে, যে বিভিন্ন এলাকায় তারা অলিগলিতে ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করেছে, যার কারণে গত বছর সেখানে জলাবদ্ধতা অনেক অংশে কম আমরা লক্ষ্য করেছি। সেরকম করতে হবে। সিডিএ, তারপর সেনাবাহিনী তারা কাজ করে যাবে, পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করবে, স্লুইস গেট করবে, খাল করবে, নতুন খাল করবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। কিন্তু এটা সংস্কার করা, এটাকে নিয়মিত পরিষ্কার করা, ড্রেনেজ করা, এটা দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশনকে সরকার ফান্ড দিতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এইসব ব্যাপারে যেন ফান্ডিং দেওয়া হয়। আমি জানি বেশ কিছু টাকা সম্প্রতি দেওয়া হয়েছে চট্টগ্রামের শহরের অলিগলিতে যে ড্রেনগুলো আছে, উপখালগুলো আছে, সেগুলো পরিষ্কার রাখার জন্য, সংস্কার করার জন্য। আমি চাই চট্টগ্রামের জন্য আরো অর্থ বরাদ্দ দেওয়া হোক, যাতে করে চট্টগ্রাম শহরে আরো ইফেক্টিভলি এইগুলি সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এর ফলেই একমাত্র ওই যে মেগা প্রকল্পের কাজের সফলতা পাওয়া যাবে। আর আমি মনে করি মেগা প্রকল্পের কাজ নিয়ে যাই বলুন না কেন, মেগা প্রকল্পের কাজ শেষ করতে হবে। আমরা অপচয় চাই না। 2015 সালে যখন সবাই নিচ্ছুক, কেউ কোনো সোচ্চার হচ্ছে না, দুই একটা মিডিয়া ছাড়া, এই জলাবদ্ধতা যখন আবারও প্রকট আকার ধারণ করেছে, তখন আমরা চট্টগ্রাম নাগরিক ফোরাম গঠন করে এই ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসি, যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি, মানববন্ধন, সেমিনার, জনমত সৃষ্টি করার জন্য গোল টেবিল বৈঠক ইত্যাদির পর সেখানে 9,000 কোটি টাকার প্রজেক্ট এসছে, সেটা মেগা প্রকল্প। সেটা যদিও সেই সময় ইলেকশনকে সামনে রেখে এসছে, আমরা সরকারকে চাপ সৃষ্টি করেছি যাতে করে প্রকৃত অর্থে সেই বরাদ্দগুলো দেওয়া হয়, কাজটা যেন শুরু করা হয়। সেই জন্য আমরা কনভেনশন করেছিলাম 2019 সালে। সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সব প্রতিষ্ঠানগুলিকে নিয়ে আমরা একটা সমন্বয় সভা করেছিলাম, যেখানে মেয়র, চেয়ারম্যান সবাই ছিলেন, সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা সমন্বিতভাবে কাজ করবেন। পরবর্তীতে কেন হয়নি তারাই জানবেন। সেনাবাহিনী প্রথমবারের মতো জনগণের একটা প্রোগ্রামে এসে আমাদের সাথে মিটিং করে গেছেন, করে তারা বিস্তারিত বলেছেন তারা কি কি করবেন না করবেন, সীমাবদ্ধতা ইত্যাদি, এবং তারাও জনগণের সহযোগিতাও চেয়েছেন, সচেতনতাও চেয়েছিলেন। এবং আমি গত 2023 সালে 24 সালে তাদের সাথে সাক্ষাৎ করছি। তাদের যিনি ব্রিগেডিয়ার আছেন, লেফটেন্যান্ট কর্নেল আছেন, প্রজেক্টের যারা দায়িত্বে আছেন, তাদের সাথেও আমি যোগাযোগ করছি, কথাও হয়েছে, বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তারা আমাদেরকে বলছেন এই ধরনের কনভেনশন আরো দরকার, জনগণের কিছু সহযোগিতা আপনাদের মতো সংগঠনগুলোর দরকার আছে। তা আমি কোনো এককভাবে কোনো প্রতিষ্ঠানকে আমি দায়ী করছি না, এখানে কাউকে অসম্মান করতে চাই না। যত দোষ, যত কপাল খারাপ, এটা আমাদের চট্টগ্রামবাসীর, অভাগা চট্টগ্রামবাসীর। আর চট্টগ্রাম অবহেলিত হলে, চট্টগ্রাম যদি এই অবস্থা চলতে থাকে, জাতীয় অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম সাফার করলে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা অনেক আগে থেকে দেওয়া হয়েছে, আমরা সেটা কাজে দেখতে চাই। বাণিজ্যিক রাজধানী যেন বাণিজ্যিক রাজধানীর মতো চকচকে করে, বাণিজ্যিক রাজধানীর মতো সুন্দর দেখায়, এবং সেরকম সুন্দর চট্টগ্রাম গড়ার জন্য সবাই কাজ করবেন এই আশাবাদ রাখছি। চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। দর্শক, শুধু এইখানেই শেষ নয়, আবার এখান থেকেই শুরু নয়। চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য 2017 সালে 9 জুন, অর্থাৎ সংসদের বাজেট অধিবেশনের পরে, আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আমি কামাল উদ্দিনের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এবং জলবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য
20,000 কোটি টাকার বরাদ্দ চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেছিলাম বিভাগীয় কমিশনার মাধ্যমে, এবং আমাদের স্মারকলিপির প্রেক্ষিতে 1 মাস পরেই অর্থাৎ 9 জুলাই তখনকার প্রধানমন্ত্রী আমাদের চট্টগ্রাম জলবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিবর্তে, তখন মেয়র ছিলেন আজীবন আছে, তার ব্যর্থতার দৃশ্যগুলো অবলোকন হওয়ার পরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তা সিডিএর মাধ্যমে 5,616 কোটি টাকা বরাদ্দ এবং আনুষঙ্গিক বরাদ্দ সহ প্রায় 12,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দপ্তর সহ সবাইকে দিয়ে, এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রামের 34 ব্রিগেডের কনস্ট্রাকশন বিভাগের সেনা কর্মকর্তাদেরকে এবং সেনা বিভাগকে। 34 ব্রিগেডকে জলবদ্ধতার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সেনাবাহিনী আমাদের ভূমিকার জন্য আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমাকে পুরস্কৃত করেছিলেন জলবদ্ধতার প্রজেক্ট তখনকার সরকার থেকে আদায় করার আন্দোলনের জন্য। পাশাপাশি তখনকার মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের স্মারকলিপির প্রেক্ষিতে যে চট্টগ্রামে বরাদ্দ দিয়েছিল, চট্টগ্রাম নাগরিক ফোরামের বরাবরে একটি চিঠিও আমাদের কাছে প্রেরণ করেছিল। টোটাল দৃশ্যগুলো আপনারা একবার দেখুন। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা আমাদের চলমান বিষয়ে কথা বলেছি, চলমান দৃশ্য দেখিয়েছি। আমি যদি বলি আজকের সরকার যারা আছেন, বিগত সময়ে তারাও কিন্তু একাধিকবার সরকারের দায়িত্বে ছিলেন। 91 সালে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রীর মা বেগম খালেদা জিয়া। তখন চট্টগ্রামের যারা ছিলেন মন্ত্রী, তাদের মধ্যে আব্দুল্লাহ নোমানের অবদানের কথা অস্বীকার করার মতো নয়। তার সময়ে আমার নেতৃত্বে আন্দোলনের প্রেক্ষিতে আমি 9 জুলাই হরতাল ঘোষণা করেছিলাম 94 সালে। সেই প্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রেক্ষিতে এসএম জামাল উদ্দিন এবং ব্যারিস্টার মনোয়ারের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে অনেক সফলতা আমরা অর্জন করছি। তার মধ্যে শিক্ষা বোর্ড, আজকের যে শিক্ষা বোর্ড তখনকার সরকার বিএনপি সরকার করেছিলেন, বিশেষ করে আব্দুল্লাহ নোমান সাহেব যথেষ্ট অবদান রেখেছেন। আমরা আন্দোলন করেছি, তিনি বাস্তবায়ন করেছেন। শিক্ষা বোর্ডের যে আজকে দৃশ্যমান অবস্থান, সেটা কিন্তু বিগত 91 সালের সরকারের অবদান, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি আজকে আমাদের মাঝে নেই, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং আব্দুল্লাহ নোমান আমাদের মাঝে নেই, তাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারই অবদান। আমি 1994 সালে জুনের 2 তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে 1 মাসের সময় দিয়ে 9 জুলাই হরতাল ঘোষণা করেছিলাম শিক্ষা বোর্ডের দাবিতে, এবং হরতাল পালন হয়েছিল। সেই দৃশ্য, হরতালের আহ্বান এবং বিভিন্ন পত্রপত্রিকার তখনকার দৃশ্যগুলো একবার দেখে আসি। দর্শক, শুধু শিক্ষা বোর্ড নয়, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তখনকার আজকের যে টেলিভিশন কেন্দ্র এ বিএনপি সরকারে, আজকে যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং প্রথম কলেজ, সেটা এই আব্দুল্লাহ নোমানের অবদান। চট্টগ্রাম স্টেডিয়াম, ওনার অবদান। চট্টগ্রাম যে রেল স্টেশন,
তখনকার সরকারের অবদান, জেনারেল হাসপাতালের উন্নয়ন তখনকার সরকারের অবদান, চট্টগ্রাম মেডিকেল তখনকার অবদান, কর্ণফুলী নদীতে সেতু বিএনপি সরকারের অবদান, এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য রাস্তাঘাটের আধুনিকায়ন, বন্দরের আধুনিকায়ন, এগুলো তাদের অবদান। জলবদ্ধতার জন্য সাক্তার খাল খননের জন্য বাজেট দেওয়া তখন মেয়র এবি মহিউদ্দিন চৌধুরী, সেটাও বিএনপি সরকারের অবদান। অস্বীকার করার কিছু নেই। আমরা রাস্তায় ছিলাম, আমি জানি, আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছি 91 থেকে 97-তে বিএনপি সরকারের মানে পরে আওয়ামী লীগ সরকার এসেছে, তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের উন্নয়ন দেখেছি। আবার 2001-এও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি সরকার এসে চট্টগ্রামের উন্নয়নের দৃশ্য আমরা দেখেছি। তো আজকের যে এই জলবদ্ধতার বিষয়, সেটার প্রজেক্টটা শুরু হয়েছে আওয়ামী লীগের সময়, কিন্তু 4 বছরের সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজকে 2017 থেকে 2026 প্রায় 10 বছরের কাছাকাছি এই প্রজেক্ট কিন্তু সফল হয়নি এবং কার্যকর পদক্ষেপ নিলেও কিন্তু শেষ হয়নি। তার জন্য দায়ভার কিন্তু বিএনপি সরকারের নয়। শুরুটা হয়েছিল আজমুন নাসির আমলে, আজমুন নাসির সাহেব মেয়র থাকলেও কিন্তু সিডিএর চেয়ারম্যান ছিলেন আব্দুল সালাম। এর পরবর্তী সিডিএর চেয়ারম্যান হয়েছিলেন আপনার জহুরুল আলম দোবাস, ডলফিন যাকে বলা হয়। তিনিও কিন্তু 2 বার মতো এবং শেখ হাসিনার প্রথম পর্যন্ত কিন্তু সিডিএর চেয়ারম্যান ছিলেন, কিন্তু তার আমলেও কিন্তু শেষ হয়নি। আব্দুল সালামের আমলেও কিন্তু শেষ হয়নি। এর মধ্যে আজম নাসিরের পরে মেয়র হয়েছে রেজল করিম, সেও কিন্তু চট্টগ্রামের জলবদ্ধতার জন্য কোনো ধরনের বড় পদক্ষেপ নেননি। এরপরে উনি পতনের পরেই অস্থায়ীভাবে কয়েকদিন অন্যভাবে কেউ থাকলেও স্থায়ীভাবে এবং আদালতের রায়ের প্রেক্ষিতে মেয়র হয়েছেন ডাক্তার সাদাত হোসেন। তিনি কিন্তু আজকে প্রায় 1.5 বছরের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন, চেষ্টা করছেন তিনি কাজ করার জন্য। তিনি কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। সিডিএর বাইরেও, সেনাবাহিনীর বাইরেও তিনি কিন্তু একটা টিম গঠন করেছেন, উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, জলবদ্ধতা নিরসনের জন্য তিনি কাজ করছেন এবং দৃশ্যমান কাজও হয়েছে। কিন্তু ওনার তো কোনো দোষ নেই। বর্তমান সরকারের বয়স মাত্র অল্প সময়, এখনো 2 মাস পুরোপুরি শেষ হয়নি। আমরা ধরলাম একটি শিশু সরকার। তো একটি শিশু সরকার জলবদ্ধতার জন্য দায়ভার নেওয়ার কোনো কারণ নেই। যদি দায়ভার নেওয়ার কোনো কারণ না থাকে, জবাবদিহিতা যে এই মুহূর্তে করতে হবে যদি কোনো বিষয় না থাকে, তাহলে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় চট্টগ্রামে এসে চট্টগ্রামবাসীর সাথে প্রহসন করলো কেন? মিথ্যা তথ্য দিল কেন? বিভ্রান্তমূলক বক্তব্য দিলে কেন? এটা এখন মানুষের কাছে প্রশ্ন রয়ে গেছে। সংসদে তিনি মিথ্যা তথ্য দিল কেন? সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলা একটি অপরাধ, কাল্পনিক বলেছেন তিনি। অথচ আমাদের চট্টগ্রাম শহরের থেকে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু নীরবে শুনতে হয়েছে। এবং আব্দুল্লাহ নোমান সাহেবের সন্তান এখন এমপি সাইদ আল নোমান তুজ্জ সাহেব, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করে জরুরি ভিত্তিতে পদক্ষেপের কথা বলেছেন। তিনি নিজেও লজ্জিত হয়েছেন আমাদের প্রতিমন্ত্রীর কথা শুনে, এবং আমাদের মেয়র সাহেবও নিশ্চয় লজ্জিত হয়েছে চট্টগ্রাম। তাহলে এইটা কি আমাদের তারেক রহমান সরকারকে বড় করে দেখানো হয়েছে নাকি ছোট করা হয়েছে এই মিথ্যা তথ্য দিয়ে? কারণ তারেক রহমান সাহেব তো তিনি দুঃখ প্রকাশ করেছেন, চট্টগ্রামবাসীর কাছে তিনি একজন অবিস্মরণীয় নেতা হিসেবে কিন্তু প্রমাণ করেছেন। কেন জলবদ্ধতা হয়েছে? হতে পারে হঠাৎ বৃষ্টি হয়েছে, তার জন্য সরকার দায়ী না। এই সরকার মাত্র ক্ষমতা আসছে, ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে এই সরকারে দেয় নাই এটাকে, বরঞ্চ জলবদ্ধতা হয়েছে, মাননীয় মন্ত্রী চট্টগ্রামে আসছে, তার সাথে উচিত ছিল চট্টগ্রামের স্থানীয় এমপিদেরকে সাথে রাখা এবং চট্টগ্রামবাসীকে সান্ত্বনা দেওয়া এবং জরুরি ভিত্তিতে কাজগুলো শেষ করা। দীর্ঘ সময় যেখানে এই মানে জলবদ্ধতার প্রজেক্টগুলো শেষ হয়নি, কেন হয়নি, কারণটা কী ছিল, এগুলো নির্ণয় করা এবং কাজগুলো শেষ করে চট্টগ্রামবাসীকে জলবদ্ধতাকে মুক্ত করা। কিন্তু তিনি সেটা না করে, দুঃখজনক হলো, অপ্রিয় হলো সত্য, তিনি কিন্তু একটি মিথ্যা কাল্পনিক তথ্য দিয়েছেন, চট্টগ্রামবাসীকে ছোট করেছেন। আমরা মন্ত্রীর মুখ থেকে এ ধরনের আশা করিনি, চট্টগ্রামবাসী আশা করিনি, এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং স্বাগত জানাতাম। কিন্তু তিনি
কেন চট্টগ্রামবাসীর সাথে প্রহসন করল? তিনি বলেছেন আগের ছবি এখানে উপস্থাপন করা হয়েছে। আমি জানি না কি ছবি উপস্থাপন করা হয়েছে, যেখানে সরাসরি মানে বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে আবহাওয়া অধিদপ্তরে, পানি উন্নয়ন বোর্ডে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এবং সিডিএতে এবং সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকদের ক্যামেরাতে, এবং সাধারণ মানুষ যে ওই দিন জলবদ্ধতার কারণে যে আটকা ছিল, ওই দিন এসএসসি পরীক্ষার্থীরা পানিতে কিন্তু আটকানো ছিল, রিক্সা ডুবে গিয়েছে, গাড়ি ডুবে গিয়েছে। তাহলে এই দৃশ্যগুলো আমরা যে দেখিয়েছি বা দেখাচ্ছি, নিশ্চয় মন্ত্রী মহোদয় দেখে লজ্জা পাবে না? এই বক্তব্যের কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছোট করা হয়নি, এই সরকারকে প্রশ্নবোধ করা হয়নি। ওই দিন বৃষ্টিপাতের জলবদ্ধতার দৃশ্য সারা পৃথিবী দেখেনি। তাহলে আমাদের মাননীয় মন্ত্রী, আমার আজকে প্রশ্ন, আপনি কি এই সরকারের পক্ষে কাজ করতে এসেছেন? আগামীতে সিটি কর্পোরেশনের নির্বাচন, আমাদের ডাক্তার সাদাত সাহেব যে দীর্ঘ 1.5 বছর যে কাজ করেছেন নিরলসভাবে, আপনার এই বক্তব্যের কারণে কিন্তু প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। তাহলে আগামী মেয়র নির্বাচনে প্রশ্নবোধক হয়ে যাচ্ছে না আপনার এই কারণে? আপনি কি এই সরকারের পক্ষে কাজ করার জন্য এসেছেন? চট্টগ্রামবাসীর প্রশ্ন, বিশেষ করে চট্টগ্রামের বিএনপির যে নেতাকর্মীদের প্রশ্ন, যারা এমপিকে নির্বাচিত করেছেন তাদের প্রশ্ন, তাদের নির্বাচনী এলাকার ভোটারদের প্রশ্ন, আসলে কি বিএনপির সফলতার কথা এবং শোনানোর জন্য আগামী স্বপ্ন, বিএনপি যে উন্নয়ন করবে, বিগত টাইমে যে বিএনপি উন্নয়ন করেছেন সেই দৃশ্যর সাথে তাল মিলিয়ে আগামীতে যে উন্নয়ন করবে সে আশ্বাসের বিশ্বাস ভঙ্গ করার জন্য এসেছেন? আমার মনে হয় চট্টগ্রামবাসী এটা নিয়ে হতাশ হয়েছে। আমরা এই অনুষ্ঠান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জানাচ্ছি। তিনি কিন্তু মাননীয় প্রতিমন্ত্রীর কথা বিশ্বাস করেননি। বিশ্বাস করলে তিনি ওই দিন পার্লামেন্টে সমাপনী অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করতো না এবং জলবদ্ধতার বিষয়ে খবর রাখতো না। আজকের এই আলোচনা আমি কোনো সরকারকে কটাক্ষ করার জন্য নয়, এবং আমি আজকে এই সরকারের কাছে আজকের এই আলোচনার মাধ্যমে আমি আহ্বান জানাবো, জলবদ্ধতার জন্য আমরা চট্টগ্রাম আন্দোলন করেছি বিধায় আমাদের অধিকার রয়েছে বিধায় কথাটা বলছি। আমি সাংবাদিক হিসেবে নয়, আমি একজন চট্টগ্রাম উন্নয়নের আন্দোলনের নেতা হিসেবে 1988 সাল থেকে চট্টগ্রামের উন্নয়নের আন্দোলন করছি। আমি আব্দুল্লাহ নোমান সাহেবকে স্মরণ করার কারণ, তিনি চট্টগ্রামের উন্নয়নের জন্য আমাদেরকে আন্দোলন করার উৎসাহিত করত। তিনি মন্ত্রিত্ব থাকাকালীন আমাদেরকে শিখিয়ে দিত, এই বিষয়ে কথা বলেন, এ বিষয়ে কথা বলেন, এ বিষয়ে কথা বলেন, এ বিষয়ে কথা বলেন। আমি সাক্ষী অনেক আন্দোলনে তিনি আমাকে বলতো এভাবে আন্দোলন করো, না হয় আমরা আদায় করতে পারতাম না। আমি ভেটেরিনারি কলেজের ইতিহাস অন্যদিন বলবো। শিক্ষা বোর্ড তো আমার নেতৃত্বে আন্দোলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠা হয়েছে। আব্দুল্লাহ নোমান নিজে ফাইল নিয়ে তিনি এগিয়ে গেছেন। চট্টগ্রামকে বাণিজ্যের রাজধানী ঘোষণা তখনকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাধ্যমে লালদিঘির পাড়েতে ঘোষণা করেছেন। তা আজকে আমি মনে করি সময় এসেছে জলবদ্ধতা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ এবং ওনার মা কর্তৃক যে ঘোষিত, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে ঘোষিত চট্টগ্রামকে বাণিজ্য রাজধানী, আমাদের বাণিজ্য মন্ত্রী তখন আমির খসরু সাহেব, এখন অর্থমন্ত্রী, তিনি অবশ্যই অবগত আছেন এবং এই বাণিজ্যের রাজধানীকে পরিপূর্ণ করার জন্য জলবদ্ধতার নিরসনের স্থায়ী পদক্ষেপ এবং এখানে ত্রুটি কী ছিল, জলবদ্ধতার প্রজেক্টে কি কি দুর্নীতি হয়েছে এবং কারা কারায় দুর্নীতির সাথে জড়িত, এগুলো খতিয়ে দেখা এবং তড়িৎ গতিতে, এবং চট্টগ্রামে একটি বারুইপাড়া খাল নামে একটি খাল নতুনভাবে খনন শুরু করেছিলেন বদ্রার থেকে, ওইটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়নি। রাজাল করিমের ওই খালের অনেক দুর্নীতির কথা প্রকাশ হচ্ছে। আমি মনে করি এগুলো তদারকি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ, পাশাপাশি আমাদের সম্মানিত সংসদ সদস্য আবু সুফিয়ান সাহেব, তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন নেতা, উনি চট্টগ্রাম কোতোয়ালি থেকে নির্বাচিত। আমাদের আব্দুল্লাহ নোমান সাহেবের ছেলে সাইদ আল নোমান, উনি নবলমুড়ি আসন থেকে নির্বাচিত।
এরশাদুল্লাহ সাহেব বলখালী তথা চান্দগাঁও ফাঁসলাইশ বাইজিৎ আংশিক থেকে নির্বাচিত। তাদের সমন্বয়ে এবং আজকের যে মেয়র যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বে আছেন, আগামীতে সুন্দর চট্টগ্রাম উপহার দেওয়ার জন্য একটি নতুন নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচন, নতুন মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য চট্টগ্রামের উন্নয়নগুলো পরিকল্পিতভাবে করার আমাদের আজকের এই আমি চট্টগ্রাম উন্নয়ন কথা বা চট্টগ্রাম কথা নামে কথাটি উপস্থাপন করলাম। এই কথাই এ তথ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চট্টচিত্র মাল্টিমিডিয়া পাশাপাশি ট্যুরিস্ট মাল্টিমিডিয়া এবং কথা টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবারও অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে। পরিশেষে আবারও এই নতুন সরকারের নতুন উদ্যোগকে স্বাগত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।